স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক, নানা ইস্যুতে আলোচনা। রাজশাহী রেল স্টেশনে পদ্মা ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ, পদ্মার 3টি বগি লাইনচ্যুত। বিশ্বের 41 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার উদ্যোগ ট্রাম্পের, 10টি লাল তালিকায়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শনিবার বেলা 1টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নেন। এছাড়াও বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান ও বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন আন্তোনিও গুতেরেস। আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে, তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে হয় না। জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো কেন? নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি, গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। জাতিসংঘকে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের সময় বাংলাদেশের জাতিসংঘের অফিস, তাদের যে আন্তর্জাতিক জেনেভা ভিত্তিক মানবাধিকার দপ্তর যেটা আছে, তারা বারবার আমাদের জনগণের পক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশে এখন এই যে একটা উত্তরণ পর্ব, গণতান্ত্রিক উত্তরণ পর্ব, সেখানে 3টি বিষয় আমাদের সামনে প্রধান হয়ে আছে। একটা বিচার, সংস্কার এবং নির্বাচন। তো নির্বাচন কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরেছি। এখানে তো আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা আছে। বাংলাদেশ সফরের 3য় দিন সকালে ঢাকায় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ে যান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে জাতিসংঘ কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সেখানে 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাজশাহী স্টেশনের ওয়াশপিট থেকে বের হওয়ার সময় পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 2:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে পদ্মা এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হয়। রাজশাহী রেল স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার শহীদুল আলম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেন। 2টি ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। স্টেশনের আউটলাইনে পদ্মার ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে। আমরা লাইন ক্লিয়ার না করা পর্যন্ত এটা বিলম্ব হবে। আমরা ইতিমধ্যে রিলিফ ট্রেন কল করেছি। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কার্য সম্পন্ন হলে আমরা আশা করি ছাড়তে পারবো। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার সকালে শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রামে জামিয়া উমর বিন খাত্তাব কবরস্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্য সম্পাদন ও রায় কার্যকর করার আহ্বান জানান। এরপর সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, বাংলাদেশে ইসলামী শরিয়া আইনের ধর্ষণের বিচার হলে এমন অপকর্ম বন্ধ হবে। দোয়া মাহফিল শেষে শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটা আমরা দেখতে চাই।
তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে, এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। সরকার ঘোষিত ন্যূনতম 18,000 টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারির শ্রমিকরা। শনিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করেন চামড়া শ্রমিকরা। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। কর্মবিরতি চলায় সকাল থেকে চামড়া শিল্প নগরীর কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আগামীকাল হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিল রায়ের জন্য মামলাটি বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে কার্যতালিকায় রয়েছে। গত 24 ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবার করা মামলা তদন্তের পর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 20 জনকে মৃত্যুদণ্ড, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সিরাজগঞ্জে ড্রেন নির্মাণ কাজ করার সময় ধসে পড়া দেওয়াল চাপা পড়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 3 জন। শনিবার সকাল 11:30টার দিকে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ড্রেন নির্মাণের জন্য খনন কাজ করছিল 5 শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেওয়াল ধসে পড়লে চাপা পড়ে 5 জনই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। অন্য 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের একজনের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে, অন্য জনের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। এবার RFL ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদকে সামনে রেখে ফ্যাশন সচেতন অনেকে ছুটছেন দর্জির দোকানে। কাপড় কিনে পছন্দের ডিজাইনে তৈরি করে নিচ্ছেন ঈদের পোশাক। মেয়েদের মধ্যে সালোয়ার কামিজ ও ছেলেরা অর্ডার করছেন বাহারি ডিজাইনের পাঞ্জাবি। সুই এফোর ওফোর করে দিয়ে চলছে সেলাই মেশিন। অবিরাম গতিতে চলছে পোশাক তৈরির কাজ। উপলক্ষ আসন্ন ঈদ উল ফিতর। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও চাঁদনী চকের দর্জি দোকানগুলোয় দেখা যায় রমজানের মাঝামাঝি এসেও অর্ডার নেওয়া হচ্ছে। কারণ ব্যস্ততা থাকলেও অর্ডার আশানুরূপ নয়। এখন তো সেরকম ব্যস্ততা নাই, তারপর বাজার অনুযায়ী তুলনামূলক একটু কম। উৎসব পার্বণে অনেকেই কাপড় কিনে নিজের পছন্দ অনুযায়ী জামা তৈরি করেন। ঈদেও ব্যতিক্রম নয়। বিশেষ করে সালোয়ার কামিজ তৈরির হিড়িক বেশি। 600 থেকে 2000 টাকা মজুরি পড়েছে সালোয়ার কামিজ তৈরিতে। তারা রেডিমেড সবসময় যে ফিটিং হয় এরকম না ব্যাপারগুলো। এটা আমি মজুরি রাখছি 1000 টাকা। চলছে ব্লাউজ তৈরির কাজও। গলার আকৃতিতে এসেছে নানা বৈচিত্র্য। সঙ্গে জমকালো ডিজাইনের পার্টি ব্লাউজও তৈরি করছেন অনেকে। ভাল লাগে, নিজের মন মতন ডিজাইন দেওয়া যায়। দক্ষ কারিগর দিয়ে আমরা কাজ করি নিখুঁতভাবে। এই ব্লাউজ এগুলো যেটা আছে এটা ভিতরে কাপড় সহ আমাদের এটা মজুরি পড়ে আপনার 1000 টাকা। আগ্রহ যত দ্রুত পারি চেষ্টা করি আর দেওয়ার জন্য আর কি। তাছাড়া কাজের অনেক চাপ আছে তো। শুধু নারীরা নয়, ছেলেরাও ভিড় করছেন দর্জি দোকানে। তাদের প্রথম পছন্দ পাঞ্জাবি। যেহেতু সবাই খুশি, একসঙ্গে ভাগাভাগি করবো, ঈদের আগেই করতেছি। রোজার মাস, পাঞ্জাবিটা বেশি হচ্ছে, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। দর্জি পাড়ার ব্যস্ততা চাঁদরাত পর্যন্ত চললেও অনেক দোকানে 25 রোজা পর্যন্ত অর্ডার নেওয়া হবে বলে জানান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। কয়েক ডজন দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারির
পরিকল্পনা জানিয়েছে মার্কিন প্রশাসন। রয়টার্স জানিয়েছে নতুন ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে অন্তত 41টি দেশ। দেশগুলোকে লাল, কমলা ও হলুদ এই 3টি ধাপে ভাগ করা হয়েছে। লাল তালিকার অর্থ হলো এসব দেশের নাগরিকরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এই দেশগুলো হলো আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। কমলা তালিকায় থাকা দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। হলুদ তালিকায় 22টি দেশ রাখা হয়েছে। এসব দেশকে 60 দিনের মধ্যে প্রাপ্ত তথ্যগত ঘাটতি দূর করার জন্য বলা হয়েছে। যদি তারা তা না করতে পারে তবে তারা অন্য কোনো তালিকায় স্থানান্তরিত হতে পারে। কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। স্থানীয় সময় শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। গত 10 মার্চ লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন কার্নি। কানাডার সংবিধান অনুযায়ী দলীয় প্রধানই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। কার্নির পর তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিচ্ছেন। এরই মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক। পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হিসেবে মেলানি জোলি, অর্থমন্ত্রী ফ্রাঙ্কোয়া ফিলিপ শ্যাম্পেন ও জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিল ব্লেয়ার। প্রায় 1 দশক দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। খেলার সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে। বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকাকে নিয়েই এএফসি বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়বে জামাল ভুঁইয়ারা। হামজাকে নিয়ে বেশ আশাবাদী জাতীয় দলের সাবেক ফুটবলাররা। শিলংয়ের ঠান্ডা আবহাওয়ায় 25 মার্চ ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাঙালি হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে হামজাকে নিয়ে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে কৌতূহল। আমরা কি আসলে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবো কিনা, আমরা কি অন্য অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করতে পারি কিনা, এই কম্পোজিশন এগুলি খুব জরুরি। ফাহমিদুলকে কোথায় আমরা আসলে সেট করব, স্ট্রাইকিং পজিশনে নাকি লেফট ওয়াইড এরিয়া, এই পজিশনে তাকে সেট করব। সো ইফস অ্যান্ড বার্ডস, সো মেনি থিংস, যেটা কোচ এবং কোচিং স্টাফকে ডিসাইড করতে হবে উইদিন ভেরি শর্ট টাইম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচ বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। ইন্ডিয়ার স্টাইল অফ প্লের সঙ্গে যাদের সিমিলারিটি রয়েছে তাদের সঙ্গে আমরা খেলবো এবং আমাদের স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যান হবে এইটা। আমরা এটা এখন এই ম্যাচে এক্সিকিউট করব। সো এইসব জায়গাগুলোতে আমরা কতটুকু আসলে ফোকাস করেছি বা আমরা এগুলি করতে পারতাম কিনা বা করতে পারার সুযোগ আমাদের আছে কিনা, সেগুলি হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ। হামজা, ফাহমিদুলদের কারণে দলের সতীর্থরা আপাতত অনুপ্রাণিত হবেন বলেই মনে করেন সাবেক তারকারা। একটা স্টার খেলোয়াড় যখন একটা দলের সংস্পর্শে আসে তখন কিন্তু অন্য অন্য খেলোয়াড় উজ্জীবিত হয়। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটি খুব কম্পিটিটিভ হবে। যতদিন না পর্যন্ত আমরা অবকাঠামো তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত এই বিদেশি বংশোদ্ভূতদের এনে আমরা শুধু মনের সান্ত্বনাটুকুই নিতে পারি। এটা রেজাল্ট নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা দেশকে বুঝাইতে পারি যে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এএফসি বাছাই পর্বে ভারত ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করছে দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক, নানা ইস্যুতে আলোচনা। রাজশাহী রেল স্টেশনে পদ্মা ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ, পদ্মার 3টি বগি লাইনচ্যুত। বিশ্বের 41 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার উদ্যোগ ট্রাম্পের, 10টি লাল তালিকায়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।